আসসালামু আলাইকুম। নিউরন নার্সিং কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা প্রিভিয়াস ইয়ারের বেশ কিছু প্রশ্ন সলভ করব। আসলে কি প্রশ্ন হয়ে থাকে আর কি হয় প্রশ্নগুলো, তাই একটু আমরা সলভ করব। আচ্ছা, সো আমরা ফার্স্ট প্রশ্নটার দিকে যদি একটু যাই, একটু সবাই আগে ফার্স্টে বলেন সব কিছু ক্লিয়ার কিনা, যা বলতেছি সব কিছু শুনতে পাচ্ছেন কিনা, কণ্ঠ ক্লিয়ার কিনা, ভয়েসটা শুনতে পাচ্ছেন কিনা, একটু সবাই কমেন্টে জানান। সব কিছু ঠিকঠাক কিনা একটু সবাই কমেন্টে জানান, দেন আমরা ক্লাসটা শুরু করব। সব কিছু ঠিকঠাক কিনা একটু কমেন্টে জানান, দেন আমরা ক্লাসটা শুরু করব। আর সবাই ক্লাসটা একটু শেয়ার করে দেন, ফ্রেন্ডদের একটু মেনশন করেন যাতে সবাই ক্লাসটা করতে পারে। আজকে খুবই জাঁকজমকপূর্ণ একটা ক্লাস হবে, সবাই ক্লাসটাকে একটু শেয়ার করে দেন আর ফ্রেন্ডদের একটু মেনশন করেন যাতে সবাই ক্লাসটা করতে পারে। রাজমিনা আক্তার আয়শা, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ফর অল। একটু সবাই ক্লাসটাকে শেয়ার করে দেন আর ফ্রেন্ডদের একটু মেনশন করেন যাতে সবাই ক্লাসটা করতে পারে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম অল। জি অল যে ক্লিয়ার, আচ্ছা। সো তার মানে যে ক্লিয়ার হলে আমরা যে ক্লাসটা স্টার্ট করে দেব, কিন্তু একটু সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন যাতে সবাই ক্লাসটা করতে পারে। আসসালামু আলাইকুম সামজিদা সুলতানা, থ্যাংকস সবাইকে, সব কিছু শুনতে পাচ্ছে। আচ্ছা, তানজিলা সরকার, আসসালামু আলাইকুম। আচ্ছা, সো আমরা এখন স্টার্ট করতে পারি। আচ্ছা, আমরা যদি ফার্স্ট প্রশ্নটার দিকে যদি একটু যাই, কোশ্চেন নাম্বার 1টাকে সবাই একটু দেখেন। আমরা লাস্টের বেশ কিছু প্রশ্ন সলভ করব। কি প্রশ্ন হতে পারে বা কি প্রশ্ন হয়, মনে করেন আজকের ক্লাসটা থেকে আপনি একেবারে অনেক কিছুই শিখতে পারবেন। কি প্রশ্ন হতে পারে বা কি কোয়ালিটি হয় প্রশ্ন, তার মানে আপনার বেজ বা মূল বা ভিত্তি যা একবার অনেকটা স্ট্রং হয়ে যাবে, একবারে ক্লিয়ার হয়ে যাবে সব কিছু। আজকের ক্লাস করার পরে বেশ কিছু বিষয় আপনার আর কোনো কনফিউশন থাকবে না। একটু সবাই ক্লাসটাকে শেয়ার করে দেন আর সবাই ফ্রেন্ডদের একটু মেনশন করেন যাতে সবাই ক্লাসটা দেখতে পারে। শেয়ার ডান। আফসানা ইসলাম, আচ্ছা আমরা যদি অ্যাট ফার্স্ট থেকে যদি একটু সবাই স্টার্ট করি, দেখেন কোশ্চেন নাম্বার 1টা এখানে কি বলছে, আই লিভ ইন ঢাকা সিটি। এই শব্দটা নিচে যে আন্ডারলাইন দেওয়া আছে, আই লিভ ইন ঢাকা সিটি, এই প্রশ্নটার নিচে কি দেওয়া আছে, আমাদের আন্ডারলাইন দেওয়া আছে। এই শব্দটা এখানে আসলে মূলত আমাদের কোন পার্টস অফ স্পিচ, এই শব্দটা মূলত এখানে আমাদের কোন পার্টস অফ স্পিচ। দেখেন আমরা ফার্স্ট কোশ্চেনটাকে যদি একটু সবাই সলভ করি, আই লিভ ইন ঢাকা সিটি, সো তার মানে যেটা ঢাকা শব্দটা নিচে এখানে দাগ দেওয়া আছে বা একটা আন্ডারলাইন দেওয়া আছে, এই শব্দটা আসলে এখানে কোন পার্টস অফ স্পিচ। দেখেন আজকে মূলত আমরা যে বিষয়ের উপর প্রশ্ন সলভ করব, ঠিক তার নামটা পার্টস অফ স্পিচ, দ্যাট ইজ কল্ড হার্ট অফ গ্রামার। আপনি যদি বলেন সব গ্রামারের মূল বলা হয় পার্টস অফ স্পিচকে, তার মানে পার্টস অফ স্পিচ থেকে সব এক্সামেই অ্যাটলিস্ট 4 থেকে 5টা প্রশ্ন আসে। পার্টস অফ স্পিচ থেকে সব এক্সামে অ্যাটলিস্ট 4 থেকে 5টা প্রশ্ন আসে। সো তার মানে আজকের যে ক্লাসটা করলে একেবারে আপনাদের ক্লিয়ার হয়ে যাবেন কি প্রশ্ন হতে পারে বা যে কোথা থেকে হয় প্রশ্ন, যে একটু আপনি টাচ পেয়ে যাবেন বা আপনার বেস বা মূল বা ভিত্তি সেটা আপনি অনেকটা স্ট্রং হয়ে যাবে। এই প্রশ্নটা সবাই একটু উত্তর দেন, আই লিভ ইন ঢাকা সিটি, কি উত্তর হচ্ছে এক্ষেত্রে একটু সবাই খেয়াল করে দেখি যে কি উত্তর দেন। বেশ কিছু স্টুডেন্ট বলতেছে এখানে যে নাউন নাউন নাউন, এমএসটি জন্না আক্তার নাউন, শীতল নাউন, আচ্ছা যে তাহমিরা তাহলে নাউন, আচ্ছা নাউন নাউন নাউন। আচ্ছা দেখেন বেশ কিছু স্টুডেন্ট এখানে একটা উত্তর বলতেছে এইখানে যেটা ঢাকা সেই শব্দটা কি এখানে নাউন, কিন্তু আপনি দেখেন এই শব্দটা কিন্তু এখানে নাউন না। আপনাকে আমি একটা কথা যদি একটু সহজ করে যদি বোঝাই, এই শব্দটা এখানে নাউন না। কেন হচ্ছে না এটা যে নাউন, একটু আপনি খেয়াল করেন।
আচ্ছা, এই প্রশ্নটাকে যদি একটু বুঝি আমরা, আই লিভ ইন ঢাকা, যে আপনাদের আমি একটা ট্রিক দিয়ে দিচ্ছি। দেখেন, এই একটা ট্রিক দিয়ে আপনি মিনিমাম 1000 প্রশ্ন বা আপনি শত শত প্রশ্ন সলভ করতে পারবেন। আপনি আমার একটা ট্রিক দেখেন, এই ট্রিক দিয়ে আপনি মিনিমাম 1000 প্রশ্ন সলভ করতে পারবেন। একটু সবাই আগে বুঝেন, আই লিভ ইন ঢাকা, এইখানে যারা ঢাকা, এই শব্দটা মূলত নাউন অ্যাডজেক্টিভ, এইখানে উত্তরটা হবে অ্যাডজেক্টিভ। এইটা কোন কারণে নাউন হলো না, আপনাকে মনে রাখতে হবে এই 4টা ওয়ার্ডের পরে। দেখেন কোন 4টা, আমরা যদি বলি প্রেপোজিশন, প্রেপোজিশনটা কি মূলত টু, অ্যাট, ইন, বাই, অফ, ফর, বা বলতে পারি আমরা আর্টিকেলস, বা কি বলতে পারি আমরা আর্টিকেলস, এ অ্যান্ড দা, বা বলতে পারি আমরা ডিটারমাইনার্স, কি বলতে পারি আমরা ডিটারমাইনার্স। দেখেন এই বিষয়গুলোকে যদি আপনি একটু খেয়াল করেন, এই 3টার পরে দেখেন, হোক সেটা প্রেপোজিশন বা সেটা আর্টিকেল বা সেটা কি ডিটারমাইনার্স, দেখেন কোন শব্দটা ডিটারমাইনার্স, যার কি বাংলাটা সংখ্যাবাচক। আপনি যদি বলেন কোন শব্দটা ডিটারমাইনার্স, আপনাকে আমি এক কথায় বলতে পারি, এই পৃথিবীতে যত সংখ্যাবাচক শব্দ আছে তার সবগুলোই কি ডিটারমাইনার। যেমন আপনি সাম বলতে পারেন, সাম মানে কি বোঝায় কিছু, ফিউ বলতে পারেন, অল বলতে পারেন, ইচ বলতে পারেন, নো বলতে পারেন। দেখেন তাহলে কোন শব্দটা ডিটারমাইনার্স, তাহলে সেটা কি সংখ্যাবাচক। আর কোন শব্দটা আর্টিকেলস, যা আমরা সবাই পারি, এ অ্যান্ড দা, এই 3টা শব্দকে কি বলে আর্টিকেলস বলে। আর কোন শব্দগুলো মূলত আমাদের প্রেপোজিশন, যেমন টু, অ্যাট, ইন, বাই, অফ, ফর, এই শব্দগুলোকে আমরা কি বলি প্রেপোজিশন বলি, ঠিক না। আপনাকে একটু সহজ কথায় মনে রাখবো, এই 3টার পরে কোন 3টা, হোক সেটা প্রেপোজিশন বা সেটা আর্টিকেলস বা সেটা কি ডিটারমাইনার্স, এই 3টার পরে যদি কি দেওয়া থাকে, একটি মাত্র ওয়ার্ড যদি থাকে, সো তাহলে সেটা নাউন। একটি মাত্র ওয়ার্ড দেওয়া থাকলে সেটাকে আমাদের জন্য নাউন। আর এরপরে যদি 2টি ওয়ার্ড দেওয়া থাকে, এই 3টার পরে যদি কি দেওয়া থাকে, 2টি ওয়ার্ড দেওয়া থাকে, আপনি মনে রাখবেন ফার্স্ট শব্দটা হবে অ্যাডজেক্টিভ, ফার্স্ট শব্দটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আর নেক্সট শব্দটা কি হয়ে যাবে নাউন। একটু সবাই খেয়াল করেন, দেখেন আপনাকে আমি তিনটা ওয়ার্ড বলছি, হোক সেটা প্রেপোজিশন বা সেটা আর্টিকেলস বা সেটা কি ডিটারমাইনার্স, এই 3টার পরে যদি কি বলে, একটি মাত্র ওয়ার্ড বলে, সে ওয়ার্ডটাকে আমার জন্য নাউন, আর 2 ওয়ার্ড বলে সেটা কি উত্তরটা হবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আপনি এবার ক্লিয়ার কথায় বুঝেন। দেখেন আপনাকে কেউ যদি বলতো, আচ্ছা এই কালারটা নিয়ে নেই, আই লিভ ইন ঢাকা, আপনাকে কেউ যদি কি বলতো আই লিভ ইন ঢাকা, এই প্রশ্নটা এইটুকু যদি বলতো, দেখেন আই লিভ ইন ঢাকা, আমি অ্যাট ফার্স্টে 3টা শব্দ ধরছি, হোক সেটা প্রেপোজিশন বা আর্টিকেল বা সেটা কি ডিটারমাইনার, এরপরে যদি একটি মাত্র ওয়ার্ড বলে, যেমন কি আই লিভ ইন ঢাকা, ইন শব্দটা মূলত এখানে কি দেওয়া আছে প্রেপোজিশন দেওয়া আছে, এরপরে যেহেতু একটা মাত্র ওয়ার্ড বলছে, এই জন্য ঢাকা শব্দটা এখানে কি উত্তরটা হয়ে যাবে নাউন। কিন্তু এই প্রশ্নটাকে যদি একটু হার্ড করে বলে বা যদি একটু স্ট্যান্ডার্ডভাবে যদি বলে, কেউ যদি বলে আই লিভ ইন ঢাকা সিটি, আপনাকে মনে রাখতে হবে আই লিভ ইন ঢাকা সিটি। দেখেন আমি কিন্তু অ্যাট ফার্স্টে বলছি 3টা শব্দ ধরছি, হোক সেটা প্রেপোজিশন বা সেটা আর্টিকেলস বা সেটা কি ডিটারমাইনার্স, এই 3টার পরে যদি কি বলে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা চোখ বুঝে কি উত্তরটা হয়ে যাবে নাউন, আর এরপরে 2 ওয়ার্ড বললে কি উত্তরটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আই লিভ ইন ঢাকা, ইন শব্দটার পরে এখানে একটা শব্দ দেওয়া ছিল, এই জন্য এটা কি উত্তরটা হয়ে যাবে নাউন। বাট আপনি যদি বলেন আই লিভ ইন ঢাকা সিটি, ইন শব্দটা এখানে প্রেপোজিশন, এরপরে দেখেন একটা 2টা 2 ওয়ার্ড থাকায় তার মানে ঢাকা শব্দটা এখানে অ্যাডজেক্টিভ, আর যে একটা সিটি এই শব্দটা এখানে নাউন। তাহলে এই প্রশ্নটাকে যদি সলভ করি আই লিভ ইন ঢাকা, তাহলে যেটা ঢাকা এর নিচে কি দেওয়া ছিল আন্ডার লাইন, এই শব্দটা এখানে কি উত্তরটা হয়ে যাব অ্যাডজেক্টিভ হয়ে যাব। ফার্স্ট প্রশ্নটা সবাই বুঝতে পারছেন কি না? MS লিমা আক্তার, আচ্ছা একটু সবাই ফার্স্ট প্রশ্নটা সবাই বুঝতে পারছেন কি না, একটু সবাই কমেন্টে জানান। ইউলোটা দিয়ে দেখা যায় না ভাই, আচ্ছা ওকে, আমি এরপরে কলমটা চেঞ্জ করে নিব নি। এটাকে সবাই একটু খেয়াল করেন। এইটা ফার্স্ট কোশ্চেনটা সবাই বুঝতে পারছেন কি না, যে ক্লিয়ার, শেখ মারুফ যে ক্লিয়ার। আচ্ছা ফার্স্ট প্রশ্নটা সবাই বুঝতে পারছেন কি না, যে ক্লাসটাকে সবাই শেয়ার করে দেন আর ফ্রেন্ডদের একটু মেনশন করেন। আজকের ক্লাস থেকে আপনি অনেক কিছুই শিখতে পারবেন। দেখেন আজকের ক্লাসটাকে আপনি একটু শেয়ার করে দেন। আচ্ছা
বৃষ্টিদার জি ভাইয়া। আচ্ছা, যে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এক্সাম্পল বুঝে নাই, আপনি একটু দেখেন। আই লিভ ইন ঢাকা, যে আপনি যদি বলেন ইন শব্দটার পরে কিন্তু এখানে একটা মাত্র শব্দ দেওয়া ছিল ঢাকা, এই জন্য এই শব্দটা কী হয়ে গেছে এখানে নাউন। আপনি যদি বলেন আই লিভ ইন ঢাকা সিটি, সো তার মানে এখানে কয়টা শব্দ দেওয়া আছে? 1 2, টু ওয়ার্ড বলায় কি উত্তরটা হবে? অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে। আচ্ছা, আর একটা এক্সাম্পল যদি আমরা দেই, আপনি যদি বলেন আই গো টু স্কুল, আই গো টু স্কুল, দেখেন আই গো টু স্কুল। আবার আপনি যদি বলেন হি ইজ আ স্কুল বয়, একই শব্দ কি হতে পারে? ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হতে পারে। আমরা কিন্তু একটু আগে যে শব্দগুলো ধরলাম, কি কি বলতে পারি আমরা? প্রেপোজিশন বলতে পারি, বা কি বলতে পারি আমরা? আর্টিকেল, বা কি বলতে পারি আমরা? ডিটারমাইনার্স। এরপরে একটি মাত্র ওয়ার্ড বলে সেটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। আর টু ওয়ার্ড বলে সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই তিনটার পরে যদি কি দেওয়া থাকে? একটি ওয়ার্ড বলে সেটা কি উত্তরটা হয়ে যাবে? নাউন। আর এরপরে যদি কি বলে? দুইটি ওয়ার্ড বলে সেই ক্ষেত্রে কি উত্তরটা হয়ে যাবে? অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে এটাকে একটু দেখেন, আই গো টু স্কুল, টু শব্দটা এখানে কি দেওয়া আছে? প্রেপোজিশন দেওয়া আছে। এরপরে মূলত এখানে কি দেওয়া আছে? একটি মাত্র ওয়ার্ড বলায় স্কুল শব্দটা কি হয়ে যাবে এখানে? নাউন। আবার আপনি যদি বলেন হি ইজ আ স্কুল বয়, হি ইজ আ স্কুল বয়, আপনি একটু দেখেন এ শব্দটা কি দেওয়া আছে এখানে? আমাদের আর্টিকেলস। সো তাহলে এখানে আমরা তিনটা ওয়ার্ড ধরছি, হোক সেটা প্রেপোজিশন বা সেটা আর্টিকেল বাকি ডিটারমাইনার। এরপরে যদি একটি মাত্র ওয়ার্ড বলে সেটা কি আপনার জন্য নাউন। আর এরপরে যদি কি বলে? দুইটি ওয়ার্ড বলে, কি উত্তরটা হবে? অ্যাডজেক্টিভ প্লাস নাউন। হি ইজ আ স্কুল বয়, স্কুল শব্দটাই কিন্তু আছে, কিন্তু এই শব্দটা কি দেওয়া আছে? আর্টিকেল। এরপরে একটা শব্দ বলে সেটা নাউন, আর টু ওয়ার্ড বলে কি উত্তরটা হবে? অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এজন্য স্কুল শব্দটা অ্যাডজেক্টিভ আর বয় শব্দটা এখানে নাউন। দেখেন যে এবার ফার্স্ট প্রশ্নটা সবাই বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানান। ক্লিয়ার হইলাম, ক্লিয়ার হইলাম। আচ্ছা, গুড। ফার্স্ট কোশ্চেনটা সবার ক্লিয়ার কিনা একটু সবাই কমেন্টে জানান। আচ্ছা, গুড। এরপরে আমরা সবাই নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, থ্যাংক সবাইকে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যাই, একটু খেয়াল রাখেন কোশ্চেন। সো তাহলে ফার্স্টেরটার ক্ষেত্রে কি উত্তরটা হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনটা একটু খেয়াল করি। দেখেন এই কোশ্চেনটাকে সবাই একটু ট্রাই করেন। আই উইশ আই ওয়ার ড্যাশ, মানে এটা খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন। এই কোশ্চেনটা অনেক জব পরীক্ষা আসে, বা এটা সব ক্ষেত্রে আসে, হোক সেটা অ্যাডমিশন বা জব বা সেটা স্টাফ নার্স, ঠিক না? সব ক্ষেত্রে যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আই উইশ আই ওয়ার ড্যাশ, হি, হিম, হিজ নাকি হিমসেলফ? এই প্রশ্নটা একটু যে কমেন্ট প্লিজ, কি উত্তরটা হবে এখানে? এই প্রশ্নটা একটু সবাই জানান, কি উত্তরটা হবে এক্ষেত্রে? আই উইশ আই ওয়ার ড্যাশ। আচ্ছা, দুই, কি উত্তরটা হবে? এ। আচ্ছা, আই উইশ আই ওয়ার ড্যাশ। এই প্রশ্নটাকে যদি একটু আমরা সবাই খেয়াল করি, আই উইশ আই ওয়ার ড্যাশ, হি নাকি হিম নাকি হিজ নাকি হিমসেলফ? বেশ কিছু স্টুডেন্ট এখানে হি বললো, হি। আচ্ছা, বিমা আক্তার পিউলি, এ, গুড। সঞ্জিদা সিমলা, আচ্ছা, হি হি হি। আচ্ছা, আবার একজনে হিম বললো, সেটা বললো মায়াবি। আচ্ছা, সিকদা আক্তার হিজ। এখানে হিজ আপনারা বলছেন, হি উত্তরটা এখানে ঠিক হবে। এখানে হিম বা হিজ বা হিমসেলফ উত্তরটা আসলে ঠিক হবে না। কেন হচ্ছে না একটু সবাই খেয়াল রাখেন। যে আমরা যদি একটু যদি আর কি খেয়াল রাখি, আপনাকে একটা বিষয় সবসময় যে ক্লিয়ার কথায় মনে রাখতে হবে, বি ভার্ব যদি কেউ বলে, বি ভার্ব মোট আমাদের জন্য হলো 8টা। আপনি একটু আগে শিখেন, দেখেন যে আপনাকে আমি একবারে বেস বা মূল থেকে শেখাচ্ছি, কিন্তু বি ভার্ব যদি কেউ বলে মোট হলো এটা 8টা। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। আপনাদেরকে বি ভার্ব যদি কেউ বলে, বি ভার্ব মোট সেটা কয়টা? 8টা। সেটা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। জাস্ট খালি আমি বেশ কিছু লিখলাম। বি ভার্ব 8টা, যেমন এর মধ্যে কি কি আছে? এম, ইজ, আর, বা সেটা ওয়াজ, ওয়ার, বা সেটা বি, বিং, বিন।
এই আরটা বি ভার্ব, এই আরটা কি আমাদের জন্য বি ভার্ব। আপনি মনে রাখবেন বি ভার্ব এরপরে সবসময় সাবজেক্টিভ কেস বসে, বি ভার্ব এরপরে সবসময় সাবজেক্টিভ কেস বসে। আপনাকে মনে রাখতে হবে বি ভার্ব এরপরে সবসময় সাবজেক্টিভ কেস বসে। এখন প্রশ্ন হতে পারে কোন শব্দটা সাবজেক্টিভ কেস? ওই যে আই, মি, মাই, মাইন, হি, হিম, হিজ, হিজ, শি, হার, হার, হার্স, অ্যাট ফার্স্টে যে কেসটা দেওয়া থাকে তার মানে ওইটার নামটা কি সাবজেক্টিভ কেস। এই কেসটা হতে পারে আই, বা সেটা হতে পারে উই, বা সেটা হতে পারে হি, বা সেটা হতে পারে শি, বা সেটা হতে পারে দে হতে পারে। এরপরে কি ইটে সে, মানে একটু সহজ কথায় করলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আই উইশ আই ওয়্যার ড্যাশ যদি কেউ বলে, সো তার মানে এখানে আপনি যদি একটু খেয়াল রাখেন এই প্রশ্নটাকে, যদি আমরা একটু খেয়াল করি আই উইশ আই ওয়্যার ড্যাশ, এই যে একটা শব্দটা দেওয়া আছে আই উইশ আই ওয়্যার, তার মানে এই শব্দটা এখানে কি দেওয়া আছে বি ভার্ব, তার মানে ওয়্যার শব্দটাকে এখানে বি ভার্ব। এরপরে আপনার কি লিখতে হবে সাবজেক্টিভ কেস লিখতে হবে। সো তার মানে এই জন্য কি উত্তরটা হয়ে যাবে হি হয়ে যাবে। সো তাহলে একটা বিষয় সবাই লেখেন যে আমরা সবসময় কি স্ট্যাটাস দিই ফেসবুকে, যে আমরা লিখি ইট ইজ মি, বা কি বলি ইটস মি বলি, ভুল কিন্তু সেটা ইট ইজ আই হবে সবসময়, কারণ ইট শব্দটা ইটস মানে কি বোঝায় ইট ইজ বা ইট ওয়াজ বোঝায়, ঠিক না? ইজ বা ওয়াজ বা এম এই শব্দগুলো বি ভার্ব, এরপরে অবশ্যই কি লিখতে হবে সাবজেক্টিভ কেস লিখতে হবে। এই প্রশ্নটাকে সবাই বুঝছেন কিনা? কোশ্চেন নাম্বার 2 সবার যে ক্লিয়ার কিনা একটু সবাই জানান, কমেন্ট প্লিজ। কোশ্চেন নাম্বার 2 সবার জন্য ক্লিয়ার কিনা? কোশ্চেন নাম্বার 2 সবার ক্লিয়ার কিনা? কমেন্ট প্লিজ। জি ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, বি ভার্ব মোট আপনার জন্য 8টা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন। বেশ কিছু স্টুডেন্ট ভুল বলে, সে বলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড বলে, একটু বি কেয়ারফুল। হ্যাভ, হ্যাজ, হ্যাডগুলো হলো হ্যাভ ভার্ব, বি ভার্ব হলো 8টা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন। আচ্ছা, নেক্সট কোশ্চেনটাকে একটু আমরা সবাই খেয়াল রাখি, দেখি কোশ্চেন নাম্বার 3। আচ্ছা, এই প্রশ্নটাও খুবই আমাদের জন্য ইন্টারেস্টিং বা খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন। ইচ বয় হ্যাজ গন দেয়ার, এখানে ইচ শব্দটার নিচে আসলে আন্ডারলাইন দেওয়া আছে। ইচ শব্দটা আসলে এখানে কোন পার্টস অফ স্পিচ, দেখেন ইটস এ স্ট্যান্ডার্ড কোশ্চেন, এটা কিন্তু অনেকটা স্ট্যান্ডার্ড কোশ্চেন আপনার জন্য। দেখেন ইচ বয় হ্যাজ গন দেয়ার, এখানে ইচ শব্দটার নিচে এখানে একটা আন্ডারলাইন, এটা আসলে এখানে কোন পার্টস অফ স্পিচ। ফার্স্ট অপশনে নাউন, অপশন নাম্বার বিতে অ্যাডজেক্টিভ, অপশন নাম্বার সিতে অ্যাডভার্ব, আর অপশন নাম্বার ডিতে কি বলছে এখানে ভার্ব। দেখেন আজকের ক্লাসটা করলে পার্টস অফ স্পিচ নিয়ে আপনার যত কনফিউশন আছে যে মোটামুটি সেটা দূর হয়ে যাবে, আপনি একটা মার্ক পাবেন আজকের ক্লাস শেষে। আপনি মিনিমাম 1 থেকে 2 মার্ক এটা আপনি সব ক্ষেত্রে পারবেন, সব ক্ষেত্রে এটা আপনি একবারে কনফার্ম হয়ে যাবেন। আজকের ক্লাস থেকে আপনার বেসিক যেটা বলেন বা মূল বা ভিত্তি সেটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। এই প্রশ্নটাকে সবাই উত্তর দেন। ইচ বয় হ্যাজ গন দেয়ার, ইচ শব্দটার নিচে এখানে একটা আন্ডারলাইন, যে ইচ শব্দটা এখানে আসলে কোন পার্টস অফ স্পিচ। আচ্ছা 3 নাম্বারটা সবাই ডি বলতেছে ভার্ব। আচ্ছা ডি ভার্ব। আচ্ছা আর কে কি বলে একটু খেয়াল রাখি তো দেখি আমরা। ইচ বয় হ্যাজ গন দেয়ার, আচ্ছা মনীষা অ্যাডভার্ব ভুল, তাকিয়া তারিন অ্যাডভার্ব ভুল। আজকের ক্লাসটাকে সবাই একটু যে শেয়ার করে দাও আর ফ্রেন্ডদের একটু সবাই মেনশন করো যাতে ক্লাসটা সবাই করতে পারে। অ্যাডভার্ব 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 না, আপনাদের আমি শিখাচ্ছি। দেখেন আপনাকে একটা কথাই সহজে মনে রাখতে হবে, ইচ শব্দটা মূলত সেম কি কি হতে পারে। আচ্ছা আমরা যদি একটু স্টার্ট করি, ইচ শব্দটা মূলত আপনার জন্য নয় হতে পারে অ্যাডজেক্টিভ বা সেটা প্রোনাউন হতে পারে। দেখেন আপনাকে দেখতে হবে ইচ শব্দটার পরে আসলে কি দেওয়া আছে। দেখেন
ইচ শব্দটা নয় হতে পারে অ্যাডজেক্টিভ বা এটা প্রোনাউন হতে পারে। আপনাকে ক্লিয়ার কথায় কি পড়াচ্ছি আমি, ইচ শব্দটা নয় হতে পারে অ্যাডজেক্টিভ বা সেটা কি প্রোনাউন হতে পারে। যে আপনাকে একটা কথাই মনে রাখতে হবে, ইচ শব্দটার পরে যদি নাউন দেওয়া থাকে, ইচ শব্দটার পরে যদি কি দেওয়া থাকে, নাউন দেওয়া থাকে, ইচ শব্দটার পরে যদি কি দেওয়া থাকে যে নাউন, সবটি ক্লিয়ার হয়ে যাবেন। ইচ শব্দটা সেক্ষেত্রে কার কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে। ইচ শব্দটা সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের কাজ করে। আর একটু সহজ কথায় মনে রাখবেন, এই পৃথিবীতে একটা শব্দ যদি দেওয়া থাকে নাউন, এর পূর্বে যা বসে সেটাই কি অ্যাডজেক্টিভ। আপনাকে মনে রাখতে হবে নাউনের পূর্বে যা বসে সেই শব্দটাই কি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা কি বললাম, ইচ শব্দটার পর যদি কি দেওয়া থাকে, নাউন দেওয়া থাকে, ইচ শব্দটা সেখানে অ্যাডজেক্টিভের কাজ করে। আর ইচ শব্দটার পরে যদি ভার্ব দেওয়া থাকে, ইচ প্লাস যদি কখনো কি দেওয়া থাকে, ভার্ব দেওয়া থাকে, সেই ক্ষেত্রে ইচ শব্দটা প্রোনাউনের কাজ করে, সেই ক্ষেত্রে ইচ শব্দটা প্রোনাউনের কাজ করে। সো তাহলে আমরা যদি এই প্রশ্নটাকে যদি একটু খেয়াল করি, সবাই একটু দেখেন, এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ইচ বয় হ্যাজ গন দেয়ার বলছে এখানে, ইচ বয় হ্যাজ গন দেয়ার। দেখেন ইচ শব্দটার পরে এখানে কি শব্দটা দেওয়া আছে, বয়, তার মানে বয় মানে বালক, তার মানে বয় শব্দটা দেওয়া আছে নাউন। বয় শব্দটা নাউন হয়, ইচ শব্দটা এখানে কি হয়ে গেল আমাদের, অ্যাডজেক্টিভ হয়ে গেল। ইচ শব্দটা কি হয়ে গেল আমাদের, অ্যাডজেক্টিভ। আবার এই কোশ্চেনটাকে যদি এইভাবে বলতো, এটা কি বলছিল আমাদের, ইচ বয় হ্যাজ গন দেয়ার, ইচ বয় হ্যাজ গন দেয়ার। আর একটু ক্লিয়ার যদি হয় আমরা, ইচ শব্দটা কি হতে পারে, দুইটা পার্টস অফ স্পিচ হতে পারে। ইচ শব্দটা অ্যাডজেক্টিভ হতে পারে বা সেটা কি প্রোনাউন হতে পারে। আপনাকে দেখতে হবে ইচ শব্দটার পরে আসলে নাউন দেওয়া আছে কিনা। ইচ বয় হ্যাজ গন দেয়ার, যেহেতু এখানে বয় শব্দটা দেওয়া আছে নাউন, তার মানে একটা নাউন, এর পূর্বে মূলত যা বসে সেই শব্দটাকে কি বলি, অ্যাডজেক্টিভ বলি, এর জন্য ইচ শব্দটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ। আর এই প্রশ্নটাকে যদি এইভাবে বলতো, ইচ হ্যাজ গন দেয়ার, যদি এটা বলতো ইচ হ্যাজ গন দেয়ার, যার বাংলাটা প্রত্যেকেই সেখানে গিয়েছে, দেখো ইচ হ্যাজ গন দেয়ার। এবার যদি এই ইচ শব্দটার নিচে একটা আন্ডারলাইন দেওয়া থাকতো, আপনি ক্লিয়ার হয়ে যান, ইচ হ্যাজ গন দেয়ার, তার মানে ইচ শব্দটার পরে আপনাকে দেখতে হবে নাউন দেওয়া আছে কিনা। ইচ হ্যাজ গন দেয়ার, ইচ শব্দটা থাকলেই দেখতে হবে এরপরে আসলে নাউন দেওয়া আছে কিনা। এখানে ইচ আছে কিন্তু এরপরে কোনো নাউন নাই। হ্যাজ গনটা কি দেওয়া আছে, এখানে ভার্ব দেওয়া আছে। সো তাহলে ইচ প্লাস যদি কি দেওয়া থাকে, ভার্ব দেওয়া থাকে, ইচ শব্দটি সেখানে কার কাজ করে, প্রোনাউনের কাজ করে। সো তাহলে এই ক্ষেত্রে কি উত্তরটা হয়ে যেত, প্রোনাউন, ঠিক না। বাট এখানে ইচ বয় বলছিল, তার মানে এই ক্ষেত্রে কি উত্তরটা যাবে, অ্যাডজেক্টিভ। কোশ্চেন নাম্বার 3 সবাই বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানান। কোশ্চেন নাম্বার 3 সবাই ক্লিয়ার কিনা একটু যে কমেন্টে জানান। মায়াবি অ্যাডজেক্টিভ। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রোনাউন, জি যে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এরপর আমরা সবাই একটু নেক্সট কোশ্চেনটাকে দেখি। দেখেন কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4টাকে একটু আমরা সবাই খেয়াল করে রাখি। আচ্ছা আচ্ছা, নেক্সট কোশ্চেনটাকে আমরা সবাই খেয়াল করব, কোশ্চেন নাম্বার 4। আচ্ছা, এটাও খুবই অনেকটা আমাদের জন্য ইন্টারেস্টিং কোশ্চেন। নান বাট ক্যান সলভ ইট। দেখেন নান বাট ক্যান সলভ ইট, এটা খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন। মানে যদি একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন করে আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আপনার বেসমেন্টটা মূলত স্ট্রং আছে কিনা, এই ধরনের প্রশ্ন আপনার জন্য হতে পারে। নান বাট ড্যাশ ক্যান সলভ ইট, হি নাকি হিম নাকি হিজ নাকি হিমসেলফ। এই কোশ্চেনটা সবাই একটু ট্রাই করেন, কমেন্ট প্লিজ, কার কি মতামত মনে হচ্ছে। নান বাট ড্যাশ ক্যান সলভ ইট। তরিকুল ইসলাম হি, সাবিকুন নাহান নীলা ক্লিয়ার, থ্যাঙ্কস। সুস্মিতা শীতল হি, আচ্ছা হিম হবে না। ফারজানা বিনতে ফজলুল হক হিম। আচ্ছা, এটা খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন, যদি একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন করে এই কোয়ালিটি প্রশ্ন আপনার জন্য হতেই পারে। দেখেন নান বা ড্যাশ ক্যান সলভ ইট, আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে কি, নান বার যদি কখনো প্রশ্নের মধ্যে দেওয়া থাকে, দেখেন নান বার যদি দেওয়া থাকে, নান বাট এরপরে সবসময় সাবজেক্টিভ কেস বসে। আপনার যদি নান বার যদি দেওয়া থাকে,
নান বার দেওয়া থাকলে আপনাকে একটু খেয়াল রাখতে হবে, নান বার যদি কেউ বলে, নান বাট এই শব্দটার পরে সবসময় সাবজেক্টিভ কেস বসে। নান বার যদি কেউ বলে এরপরে সবসময় সাবজেক্টিভ কেস বসে। এটা খুবই আপনার জন্য ইম্পর্টেন্ট রুল। আপনাকে মনে রাখতে হবে নান বার যদি কেউ বলে এরপরে সবসময় সাবজেক্টিভ কেস বসে। তার মানে কোনগুলো সাবজেক্টিভ কেস? আই হতে পারে, উই হতে পারে, ইউ হতে পারে, হি বা শি বা দে। অ্যাট ফার্স্টে যেটা আই বা উই বা ইউ বা হি বা শি বা সেটা কি দে হতে পারে। মানে যেমন ওই যে আমরা পড়ছি আই, মি, মাই, মাইন, হি, হিম, হিজ, হিজ, বা শি, হার, হার, হার্স, দে, দেম, দেয়ার, দেয়ার্স। অ্যাট ফার্স্টে যে কেসটা দেওয়া থাকে ঠিক যে তার নামটাই আমাদের সাবজেক্টিভ কেস বলতে পারি। সো তাহলে নান বাট যদি কেউ বলে আপনাকে মনে রাখতে হবে নান বাট প্লাস সবসময় কি লিখতে হয়? সাবজেক্টিভ কেস। সো আমরা এই প্রশ্নটাকে যদি সলভ করি, নান বার ড্যাশ ক্যান সলভ ইট, তাহলে এখানে কি দেওয়া আছে? নান বার দেওয়া আছে, এরপরে অবশ্যই কি লিখতে হবে? সাবজেক্টিভ কেস লিখতে হবে। সো তাহলে হিম শব্দটা অবজেক্টিভ কেস, তাহলে এটা কি উত্তরে হবে না। হিজ শব্দটা পসেসিভ কেস, সো তাহলে এটা উত্তরে হবে না। আর সেলফ যুক্ত যা আছে সবগুলোকে কি বলে? রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। সো তাহলে এটা উত্তর হবে না। এখানে হি শব্দটাই কি দেওয়া আছে? সাবজেক্টিভ কেস। সো তাহলে এখানে কি উত্তরটা হয়ে যাবে? হি হয়ে যাবে, ঠিক না? বাট একটা বিষয় আপনাকে এক্সট্রা ভাবে মনে রাখতে হবে, আর একটু হার্ড কোশ্চেন করলে দেখেন, বি কেয়ারফুল। নান বাট বাদে এই পৃথিবীতে যত কোয়ালিটির বাট আছে এরপরে কিন্তু আবার অবজেক্টিভ কেস বসে। আপনি যদি শুধু নান বাট যদি বলেন তারপরে কি লিখতে হবে? সাবজেক্টিভ কেস। বাট আপনাকে বি একটু মনে রাখতে হবে, নান বাট বাদে এই পৃথিবীতে যত কোয়ালিটির বাট আছে এরপরে কিন্তু আবার অবজেক্টিভ কেস হয়। আপনি একটু এক্সট্রাভাবে নোট হিসেবে লিখতে পারেন, নান বাট বাদে কি বলতে পারি আমরা? বিশেষ দ্রষ্টব্য। নান বাট বাদে, যে আমি এই জন্যই বলছি আজকের ক্লাস থেকে যে আপনার বেস বা মূল বা ভিত্তি সেটা অনেকটা স্ট্রং হয়ে যাবে, আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনাকে মনে রাখতে হবে নান বাট বাদে কি বাদে? নান বাট বাদে সকল বাটের পরে, নান বাট বাদে সকল বাটের পরে সবসময় অবজেক্টিভ কেস হয়, সবসময় অবজেক্টিভ কেস হয়। নান বাট বাদে সকল বাটের পরে সবসময় অবজেক্টিভ কেস হয়। যেমন যে আমি বেশ কিছু বলতে পারি, যেমন যদি প্রশ্নের মধ্যে কী দেওয়া থাকতো, নো ওয়ান বাট বলতে পারে, এভরি ওয়ান বাট বলতে পারে, নো ওয়ান বাট বা সেটা এভরি ওয়ান বাট বা সেটা সাম ওয়ান বাট বলতে পারে বা সেটা অ্যানি ওয়ান বাট বলতে পারে। এক কথায় যাই বলুক, নান বাট বাদে আর যত বাট আছে এই পৃথিবীতে এরপরে কী লিখতে হয়? অবজেক্টিভ কেস লিখতে হয়। তাহলে আপনাকে মনে রাখতে হবে এখানে নান বাট না বলে, দেখেন নান বাট প্লাস কি লিখতে হবে? সাবজেক্টিভ কেস। কিন্তু কি বললাম আমরা? নান বাট বাদে এই পৃথিবীতে যত বাট আছে এরপরে অবজেক্টিভ কেস। তাহলে এই প্রশ্নটার মধ্যে নান বাট না বলে যদি এখানে যদি বলতো নো ওয়ান বাট ড্যাশ ক্যান সলভ ইট, তাহলে এখানে যদি কি বলতো? নো ওয়ান বাট যদি বলতো বা এখানে নাথিং বাট যদি বলতো বা এখানে এভরি ওয়ান বাট বললে, সো তাহলে একটা কথা মনে রাখতে হবে, নান বাট বাদে আর যত বাট আছে এরপরে সবসময় অবজেক্টিভ কেস। এক্ষেত্রে কিন্তু উত্তরটা কি হয়ে যেত? হিম হয়ে যেত, হিম হয়ে যেত। একটু সবাই ক্লিয়ার কিনা? কোশ্চেন নাম্বার 4 সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানান। আর যে ক্লাসটাকে সবাই একটু শেয়ার করে দেন আর ফ্রেন্ডদের একটু মেনশন করেন যাতে সবাই ক্লাসটা করতে পারে। ফারজানা বিনতে ফজলুল হক, জি ভাইয়া, যে ক্লিয়ার। আচ্ছা, থ্যাংকস সবাইকে। আজকের ক্লাসটা সবাই একটু শেয়ার করে দেন আর ফ্রেন্ডদের একটু মেনশন করেন যাতে সবাই ক্লাসটা করতে পারে। আচ্ছা, আমরা যদি এবার নেক্সট কোশ্চেনে যদি যাই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5। আচ্ছা, এইটা খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটাকে সবাই খেয়াল করব। হি বিহেভড উইথ মি, সে আমার সাথে আচরণ করেছিল। আচ্ছা, অ্যাজ ইফ হি ড্যাশ আ ম্যাট, যেন সে একজন উন্মাদ হয়ে গেছে বা সে একজন পাগল হয়ে গেছে। এই প্রশ্নটা কোশ্চেন নাম্বার 5টাকে সবাই কমেন্টে একটু জানান কি উত্তরটা হবে। এইটা খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন। অল ক্লিয়ার স্যার, আলহামদুলিল্লাহ, অনেক ভালো ক্লাস হয়েছে। আচ্ছা, থ্যাংকস সবাইকে, শেয়ার ডান। আচ্ছা, কবিতা না? আচ্ছা, হি বিহেভড উইথ মি অ্যাজ ইফ হি ড্যাশ আ ম্যাট, এই প্রশ্নটা সবাই একটু উত্তর করেন।
অপশন নাম্বার এতে ইজ, অপশন নাম্বার বিতে ওয়াজ, অপশন নাম্বার সিতে ওয়ার, আর অপশন নাম্বার ডিতে হ্যাড বিন। এই প্রশ্নটা সবাই একটু উত্তর করেন, কমেন্ট প্লিজ। সুস্মিতা শীতল না ওয়ার, গুড। আরিশা ইন্দে, আচ্ছা। বেশ কিছু স্টুডেন্ট এখানে সি উত্তর করতেছে বৃষ্টিদার ওয়াজ। না, এই কোশ্চেনটা আসলে দেখেন, এই কোশ্চেনটার উত্তর কিন্তু আপনাদের একজনের হয় নাই। এই কোশ্চেনটার উত্তর হবে আসলে এখানে হ্যাড বিন হবে। এই কোশ্চেনটার কি উত্তর হবে আসলে হ্যাড বিন হয়ে যাবে, হ্যাড বিন হয়ে যাবে। এখানে হ্যাড বিন হলো কেন একটু দেখেন, এটাও কিন্তু খুবই অনেকটা স্ট্যান্ডার্ড কোশ্চেন দেওয়া ছিল। এখানে উত্তরটা হ্যাড বিন হলো কেন নাকি, আচ্ছা দেখেন এইখানে উত্তরটা কি হয়ে যাবে, ডি হয়ে যাবে। দেখেন আপনি এই দুইটা বিষয়, অ্যাজিব বা অ্যাজদো, মানে খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম। অ্যাজিব বা অ্যাজদো সবসময় মাঝখানে বসে। দেখেন একবারে আপনাকে আমি বেস থেকে বোঝাচ্ছি, মূল থেকে বোঝাচ্ছি নাকি, আচ্ছা। অ্যাজিব বা অ্যাজদো এই দুইটা সবসময় কোথায় বসে, মাঝখানে বসে। অ্যাজিব বা অ্যাজদো সবসময় কোথায় বসে, মাঝখানে বসে। আর যার কি বাংলাটা যেন, এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে ফার্স্ট একটা ভার্ব আসলে আপনার জন্য কি দেওয়া আছে। ফার্স্ট একটা ভার্ব যদি কখন আপনার জন্য V1 দেওয়া থাকে, মানে প্রেজেন্ট ফর্ম, এই পাশে যে একটা ভার বসবে সেটা কি হয়ে যাবে, বিটো, মানে পাস্ট ফর্ম হয়ে যাবে। আর মাঝখানে কি লিখতে হবে, অ্যাজ ইফ বা অ্যাজ দো। এই ক্ষেত্রে যদি বি ভার্ব যদি বলে, যদি কি বলে, বি ভার্ব বলে, সেক্ষেত্রে কি উত্তরটা হবে, অয়ার হবে। কি উত্তরটা হবে, অয়ার হবে, ঠিক না। আবার মনে রাখবেন রুলস নাম্বার 2টা একটু ডিফিকাল্ট, এটা স্টুডেন্টরা ভুল করে। অ্যাজ ইফ বা অ্যাজ দো যদি মাঝখানে বসে আর ফার্স্ট একটা ভার্ব যদি দেওয়া থাকে বিটো, মানে পাস্ট ফর্মে, এই পাশে লিখতে হবে হ্যাড প্লাস B3। এই পাশে কি লিখতে হবে, হ্যাড প্লাস B3, আর মাঝখানে কি লিখতে হবে, অ্যাজ ইফ বা অ্যাজ দো। আর এই ক্ষেত্রে যদি বি ভার্ব বলে, যদি কি বলে, বি ভার্ব বলে, এই ক্ষেত্রে কি উত্তরটা হবে, হ্যাড বিন। কি উত্তরটা হবে, হ্যাড বিন। যে আবার একটু আপনাকে আমি ক্লিয়ার করে বুঝাই, আপনি একটু দেখেন। অ্যাজ ইফ বা অ্যাজ দো যার কি বাংলাটা যেন, যা সবসময় কোথায় বসে, মাঝখানে বসে। এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আসলে ফার্স্ট একটা ভার্ব আপনার জন্য কি দেওয়া আছে। ফার্স্ট একটা ভার্ব যদি কি বলে, এখানে V1 যদি বলে, নেক্সট যে একটা ভার্ব সেটা কি উত্তরটা হয়ে যাবে, B2 হয়ে যাবে, মানে পাস্ট ফর্ম হয়ে যাবে। আর যদি এক্ষেত্রে বি ভার্ব যদি বলে, কি উত্তরটা হবে, অয়ার হবে। আবার ফার্স্ট একটা ভার্ব যদি বলে এখানে বিটো, এই পাশে কি উত্তরটা হবে, হ্যাড প্লাস B3। আর যদি এক্ষেত্রে বি ভার্ব বলে, কি উত্তরটা হবে, হ্যাড বিন হবে। আর একটু ক্লিয়ার করে দিচ্ছি আমি, দেখেন যদি আপনাকে এই প্রশ্নটা এইভাবে যদি বলতো, হি বিহেভস, সে আচরণ করে, অ্যাজ ইফ হি ড্যাশ আ ম্যাট, এইভাবে যদি বলতো, আপনাকে যদি বলতো ইজ, বা যদি বলতো ওয়াচ, বা যদি বলতো অয়ার, বা যদি এখানে হ্যাড বিন বলতো, আপনি একটু আগে ক্লিয়ার হন। দেখেন হি বিহেভস অ্যাজ ইফ হি ড্যাশ আ ম্যাট, আপনাকে মনে রাখতে হবে অ্যাজ ইফ হতে পারে বা এখানে অ্যাজ দো হতে পারে। এক্ষেত্রে আপনাকে দেখতে হবে আসলে ফার্স্টে একটা ভার্ব কোন ফর্মে দেওয়া আছে, এটা কি V1 নাকি এটা B2। দেখেন বিহেভ মানে আচরণ করা, আপনাকে মনে রাখতে হইব বিহেভ মানে আচরণ করা, এটা হলো V1 হিসেবে কাজ করে। এর যদি বলি V2 সেটা কি বিহেভড, যার বাংলাটা কি আচরণ করেছিল। হি বিহেভস বলছে, এখানে বিহেভ শব্দটা এখানে কি দেওয়া আছে, V1 দেওয়া আছে। সো তাহলে ফার্স্ট এর ভার্ব যদি হয় V1, এই পাশে কি উত্তরটা হবে, B2, তার মানে এখানে কি উত্তরটা হবে, B2। এই ক্ষেত্রে যদি কি বলে, বি ভার্ব বলে, কি উত্তরটা হবে, স্যার শুধু আয়ার হবে। তাহলে এখানে কি বলছে, V1 বলছে, আর সেম কি বলছে এখানে V2 উত্তর হবে। আর ইচ বা ওয়াজ বা ওয়ার বা হ্যাড বিন, এই সবগুলো কি বি ভার্ব। সো আপনাকে মনে রাখতে হবে ফার্স্ট একটা ভার্ব যদি V1 দেওয়া থাকে আর ডান পাশে যদি বি ভার্ব বলে, সেক্ষেত্রে কি উত্তরটা হবে, অয়ার উত্তরটা হবে। আর যদি আপনি এই প্রশ্নটা বুঝেন, হি বিহেভড উইথ মি, সে আমার সাথে আচরণ করেছিল। দেখেন বিহেভ শব্দটা V1 আর বিহেভ শব্দটা কি B2। হি বিহেভড, সে আচরণ করেছিল, এই শব্দটা এখানে কিসে দেওয়া আছে, B2 পাস্ট ফর্ম। আর ফার্স্ট এটা ভার্ব যদি V2 তে দেওয়া থাকে, ডান পাশে কি উত্তরটা হবে, হ্যাড প্লাস B3। কি উত্তরটা হবে, হ্যাড প্লাস V3 হবে। সো তার মানে এখানে কোনো হ্যাড নাই, ইজ, তার মানে এখানে কোনো হ্যাজ নাই, যে এখানে কোনো হ্যাড নাই। সো তার মানে কি উত্তরটা হবে, হ্যাড প্লাস B3। এই যে হ্যাড আর বিন শব্দটা কি হিসেবে কাজ করে, V3 হিসেবে কাজ করে। বা আপনি বলতে পারেন বি ভার্ব বললে কি উত্তরটা হবে, হ্যাড বিন। একটু ক্লিয়ার কিনা সবাই? কোশ্চেন নাম্বার 5 সবাই একটু ক্লিয়ার কিনা, কমেন্ট প্লিজ। তাহিয়া তারিন, বুঝতে পারছি না।
আবার একটু যে খেয়াল করেন তো দেখি সবাই, কোশ্চেন নাম্বার 5 সবাই ক্লিয়ার কিনা? কমেন্ট প্লিজ। জি, এখন বুঝতে পারছি। আচ্ছা, আরেকটুভাবে আপনাকে যদি ক্লিয়ার করি, দেখেন আমরা যদি আরেকটুভাবে যদি এদের ক্লিয়ার করি, আচ্ছা দেখেন, অ্যাজ ইফ বা অ্যাজ দো মাঝখানে বসবে, এই পাশে V1 বললে এই পাশে কি উত্তর হবে V2, এই পাশে V2 বললে এই পাশে হ্যাড প্লাস V3। আপনাকে যদি আমি এইভাবে যদি বলতাম হি ডিড ইট অ্যাজ ইফ হি ড্যাশ দেয়ার, দেখেন একটু সহজভাবে বোঝেন, গো তারপরে ওয়েন্ট, বা বলতে পারতাম হ্যাড গান, বা বলতে পারতাম এখানে গোজ বলতে পারতাম। দেখেন যে আমি কিন্তু আপনাকে অ্যাট ফার্স্টে বলছি অ্যাজ ইফ বা অ্যাজ দো সবসময় কোথায় বসে, মাঝখানে বসে। এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে ফার্স্ট এটা ভার্ব আসলে আপনার জন্য কি দেওয়া আছে। ফার্স্ট এটা ভার্ব যদি বলে V1, ডান পাশে কি উত্তরটা হবে V2, আর ফার্স্ট এটা ভার্ব যদি বলে V2, এই পাশে কি উত্তরটা হবে হ্যাড প্লাস V3। তাহলে হি ডিড ইট, সে ইহা করেছিল, ডু ডিড, তাহলে ডিড শব্দটা কি দেওয়া আছে এখানে V2। ফার্স্ট এটা ভার্ব যদি বলে V2, এই পাশে কি উত্তরটা হবে হ্যাড প্লাস V3। গো শব্দটা এটা V1, এখানে হ্যাড নাই, হবে না, এই শব্দটা দেওয়া আছে B2, গো ওয়েন্ট। আচ্ছা, এখানেও কোনো হ্যাড নাই, সি নাম্বার উত্তরটা হবে হ্যাড গান। এইটাকে একটু দেখেন, হি বিহেভড উইথ মি, সে আমার সাথে আচরণ করেছিল। তার মানে সব স্টুডেন্ট এটা ফার্স্ট অপশনে দেখে কি উত্তরটা লেখে, হি ওয়াজ বা কি লেখে, হি শুধু ওয়ার লেখে, বাট এখানে উত্তরটা ওয়াজ বা ওয়ার হবে না। আপনাকে মনে রাখতে হবে অ্যাজ ইফ শব্দটা মাঝখানে দেওয়া থাকলে ফার্স্ট এটা ভার্ব কি বলছে এখানে বিহেভড বলছে, আচরণ করেছিল, বিহেভড শব্দটা কি দেওয়া আছে B2। ফার্স্ট এটা ভার্ব যদি বলে V2, এই পাশে কি উত্তরটা হবে হ্যাড প্লাস B3। অপশন নাম্বার এর মধ্যে কোনো হ্যাড নাই, উত্তর হবে না। অপশন নাম্বার বির মধ্যে কোনো হ্যাড নাই, হবে না। অপশন নাম্বার সির মধ্যে কোনো হ্যাড নেই, হবে না। এই জন্য অপশন নাম্বার কি উত্তরটা হয়ে যাবে ডি উত্তরটা হয়ে যাবে হ্যাড বিন। বিন শব্দটা সবসময় কার কাজ করে, V3 হিসেবে কাজ করে। একটু বুঝতে পারছেন কিনা এবার? আমরা একটু পরে 8 থেকে 10 মিনিট একটা ব্রেক দিব আমাদের নামাজ পড়ার জন্য, ওকে? আমরা এবার যদি নেক্সট কোশ্চেনটাই যদি যাই, আমরা নেক্সট কোশ্চেনটাকে সলভ করে একটা ব্রেক দেব, যে নামাজ পড়ার জন্য 10 মিনিটের একটা ব্রেক দেওয়া হবে। আচ্ছা, আমরা যদি এবার নেক্সট কোশ্চেনে যদি যাই, যে দেখেন কোশ্চেন নাম্বার 6, একেবারে ইম্পর্টেন্ট কোশ্চেন, ড্যাশ ইজ অ্যান অ্যানসিয়েন্ট সোর্স অফ সোলার এনার্জি। দেখেন ড্যাশ ইজ অ্যান অ্যানসিয়েন্ট সোর্স অফ সোলার এনার্জি। দেখেন ফার্স্ট অপশনে বলতে পারে আ ওয়াইন্ট, বা বলতে পারে অ্যান ওয়াইন্ট, বা বলতে পারে শুধু ওয়াইন্টস, বা বলতে পারে ডি নাম্বারে শুধু ওয়াইন্ট বলতে পারে। এই প্রশ্নটা একটু সবাই ট্রাই করেন না। কোশ্চেন নাম্বার 6, কমেন্ট প্লিজ, কি উত্তরটা হচ্ছে একটু সবাই কমেন্টে জানান। ড্যাশ ইজ অ্যান অ্যানসিয়েন্ট সোর্স অফ সোলার এনার্জি। তাহলে এখানে কি কি উত্তরটা হতে পারে একটু সবাই কমেন্টে জানান। এ ওয়াইন্ট হবে, নাকি অ্যান ওয়াইন্ট হবে, নাকি ওয়াইন্টস হবে, নাকি ওয়াইন্ড হবে, একটু সবাই জানান। ডি ওয়াইন্ড। আচ্ছা, থ্যাংকস সবাইকে। আর স্বপ্না এ, না এ ওয়াইন্ট হবে না। শেখ আলম, আচ্ছা ডি। সৃষ্টি ওয়াইন্ট, গুড। জান্নাতুল ফেরদৌস 6D, আচ্ছা থ্যাংকস সবাইকে। আচ্ছা, একটু খেয়াল করেন, এই প্রশ্নটাও খুবই আপনাদের জন্য ইম্পর্টেন্ট। দেখেন এই পৃথিবীতে বেশ কিছু নাউন আছে, যে নাউনগুলোকে আপনি ইচ্ছা করলেও 1 2 3 4 করে কাউন্ট করা যায় না। আপনি একটু বুঝেন, এই পৃথিবীতে বেশ কিছু নাউন আছে, যে নাউনগুলোকে আপনি ইচ্ছা করলেই 1 2 3 4 করে সংখ্যায় কাউন্ট করা যায় না। বিদায় এই নাউনগুলোকে মূলত কি বলে, আনকাউন্টেবল নাউন বলে। এই নাউনগুলোকে মূলত কি বলে, আনকাউন্টেবল নাউন বলে, যে নাউনগুলোকে 1 2 3 4 করে সংখ্যায় কাউন্ট করা যায় না, এগুলোকে কি বলে, আনকাউন্টেবল নাউন বলে। যেমন যদি আপনাকে আমি যদি বলি, দেখেন আপনি শুধু ওয়াটার শব্দটা যদি কেউ বলে, যার মানে এটা কি পানি,
তার মানে এটাকে 1 2 3 4 করে কাউন্ট করা যায় না বিদায় এই শব্দটাকে কি বলে আনকাউন্টেবল নাউন বলে। বা আপনি দেখেন একটা বিষয় খেয়াল করতে হবে, আপনি সল্ট যদি কেউ বলে, সল্ট মানে কি বোঝায় লবণ, সেম কি করা যায় এটাকে 1 2 নাকি 2 3 4 করে এটাকে যে সংখ্যায় যে কাউন্ট করা যায় না। বা যদি আপনি ওয়াইন্ড যদি কেউ বলে, ওয়াইন্ড মানে কি বোঝায় বাতাস, এই শব্দটাও কিন্তু 1 2 3 4 করে সংখ্যায় যে কাউন্ট করা যায় না বিদায় এই শব্দটাও কি আমাদের জন্য আনকাউন্টেবল নাউন। ওয়াইন্ড শব্দটা কি আমাদের জন্য মূলত আনকাউন্টেবল নাউন, যার বাংলাটা কি স্যার হাওয়া বা বাতাস, এই শব্দটা কি আনকাউন্টেবল নাউন। আপনি দেখবেন এটা পৃথিবীর সবচেয়ে আনকাউন্টেবল নাউনের জন্য একই সূত্র, দেখবেন আনকাউন্টেবল নাউন এর আগে কখনোই আর্টিকেল বসে না। আপনাকে এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। কি কি মাথায় রাখতে হবে একটু দেখেন, এই পৃথিবীতে যত আনকাউন্টেবল নাউন আছে, আমরা ইউএন মানে কি বুঝবো আনকাউন্টেবল নাউন বুঝবো। আনকাউন্টেবল নাউন এর আগে কি বসে না আর্টিকেল বসে না। আনকাউন্টেবল নাউন এর আগে কখনো আর্টিকেল বসে না, তার মানে এ এন দা কখনো এর আগে হবে না। আবার রুলস নাম্বার 2 আপনাকে মনে রাখতে হবে, আনকাউন্টেবল নাউন এর সাথে এস বাই এস যোগ হয় না। আনকাউন্টেবল নাউন এর সাথে এস বাই এস যোগ হয় না। আচ্ছা, তাহলে এই দুইটা রুলস আপনাকে একবারে খুবই সহজ কথায় মনে রাখতে হবে। ইউএন মানে কি বুঝবো আমরা আনকাউন্টেবল নাউন। সো আমরা ফার্স্ট কথাটা কি বলছি আনকাউন্টেবল নাউন এর আগে কি বসে না এ এন দা বসে না, সহজ কথায় আর্টিকেল বসে না। সো তাহলে ওয়াইন শব্দটা কি দেওয়া আছে আনকাউন্টেবল নাউন, ঠিক তার আগে কি বসবে না আর্টিকেল বসবে না। তাহলে অপশন নম্বর এতে কি বলছে আ ওয়াইন, তাহলে এটা কি আমাদের হবে না। অপশন নম্বর বির মধ্যে কি বলছে এন ওয়াইন বলছে, তাহলে এটাও কি আমাদের হবে না। অপশন নম্বর সির মধ্যে কি বলছে এখানে ওয়াইন্স বলছে, আমরা কি বলছি আনকাউন্টেবল নাউন এর সাথে কখনোই এস বা ইএস যোগ হয় না। সো অপশন নাম্বার সির মধ্যে এখানে ওয়াইন্স বলছে, এটাও কি আমাদের হবে না। এই জন্য কি উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার ডি হয়ে যাবে। দেখেন এই প্রশ্নটা সবাই বুঝতে পারছেন কিনা, কোশ্চেন নাম্বার 6 সবাই ক্লিয়ার কিনা একটু যে কমেন্টে জানান। কোশ্চেন নাম্বার 6 সবাই যে ক্লিয়ার কিনা কমেন্ট প্লিজ। কোশ্চেন নাম্বার 6 সবাই বুঝতে পারছেন কিনা কমেন্ট প্লিজ। আচ্ছা জি ক্লিয়ার জি ক্লিয়ার জি ক্লিয়ার। এখন যে আমরা একটা ব্রেক দিচ্ছি, আচ্ছা আমরা একটা ব্রেক দিচ্ছি এখন ফর নামাজ। আচ্ছা নামাজের জন্য একটা ব্রেক দিচ্ছি 5:50 থেকে 6টা পর্যন্ত ব্রেক ফর নামাজ। এই সময়টা নামাজের বিরতি, একটু সবাই সবার কাজ শেষ করে ফেলেন না। এই সময়টা আমরা ব্রেক দিচ্ছি 5:50 থেকে 6টা, এটা নামাজের বিরতি। ওকে আচ্ছা, যে টাইম একেবারে 10 মিনিট পর যে আমাদের ক্লাস শুরু হবে আফটার 10 মিনিটস। আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওসমান গনি ক্লিয়ার। আচ্ছা ওকে, থ্যাংক সবাইকে। যে আবার আমরা ক্লাস শুরু করব 10 মিনিট পরে। ওকে 10 মিনিট পরে কোশ্চেন নাম্বার 7 থেকে আমরা যে ক্লাস শুরু করব। ওকে থ্যাংক সবাইকে, সবাই ক্লাসের সাথে থাকো। দশ মিনিটে একটা ব্রেক দিয়ে আসলাম, সেই পোলাবার নামাজ পড়বো না। না হ্যাঁ আবার
অনলাইন ক্লাসটা